অভিনয়ের মঞ্চ থেকে প্রেসিডেন্ট মির্জা ফখরুলের অজানা গল্প। রাজনীতির মাঠে পরিচিত মুখ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তবে রাজনীতির বাইরে তার জীবনের আরেকটি পরিচয় রয়েছে যা অনেকেরই অজানা। ছাত্র জীবনে নাট্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন বিএনপির মহাসচিব। শুধু অভিনয় নয়, নাটক নির্দেশনার সঙ্গেও সম্পৃক্ত ছিলেন তিনি। ছাত্র জীবনে মির্জা ফখরুল বিভিন্ন নাটকে অভিনয় করেছেন। সে সময় দেশের জনপ্রিয় অভিনেতা রহমান ও আনোয়ার হোসেনের সঙ্গেও মঞ্চে অভিনয়ের সুযোগ হয়েছিল তার। তৎকালীন সময়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি তার আগ্রহ ছিল উল্লেখযোগ্য। নাট্যচর্চার পাশাপাশি নির্দেশনার কাজেও যুক্ত ছিলেন তিনি। ফলে রাজনীতির বাইরে অভিনয় ও সংস্কৃতির জগতেও তার বিচরণ ছিল। বর্তমানে বিএনপির মহাসচিব হিসেবে রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তার ছাত্র জীবনের এই নাট্যচর্চার গল্প সামনে এলে রাজনীতিবিদ হিসেবে পরিচিত এই ব্যক্তিত্বের ভিন্ন একটি দিকও উঠে আসে। এবার তিনি হতে যাচ্ছেন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি, অর্থাৎ নাট্যমঞ্চ থেকে প্রেসিডেন্সির মঞ্চ। কলকাতার মসজিদে জুমার আজান বন্ধ করল মোদী সরকার, আতঙ্কে মুসলিমরা। পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলমানদের পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। একসময় কলকাতা ও পার্শ্ববর্তী শহরগুলোতে জুমার দিন মসজিদে জায়গা না হলে রাস্তায় নামাজ পড়তেন অগণিত ধর্মপ্রাণ মানুষ। কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার সেই পথ পুরোপুরি বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, এখন সরাসরি মসজিদ থেকে মাইক খুলে নেওয়ার মতো গুরুতর ঘটনাও সামনে আসছে। এর জেরে শুক্রবার কলকাতা ও সংলগ্ন বহু মসজিদে জুমাবার আজান শোনা যায়নি। আজানের ধ্বনি না পৌঁছানোয় বহু মুসল্লি ঠিকমতো নামাজেও যোগ দিতে পারেননি। সব মিলিয়ে চারদিকে এক অজানা আতঙ্ক ও হতাশার পরিবেশ তৈরি হয়েছে। এদিন কলকাতার পার্ক সার্কাসের এক ইমামের কণ্ঠে এই করুণ পরিণতির বাস্তব চিত্র ফুটে ওঠে। চরম অসহায়তার সুরে তিনি বলেন, মাইক কেড়ে নিয়ে আমাদের উপর নানাভাবে জুলুম করা হচ্ছে। আমরা সব সহ্য করব, কারণ আমাদের আর কিছু করার নেই। শনিবার আমাদের স্বাধীনতা দিবস। আমি সবাইকে অনুরোধ করছি, সবাই নিজের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করুন, না হলে এই সরকার মুসলমানদের গায়ে খুব সহজেই দেশদ্রোহীর তকমা ছেটে দেবে। তার এই মন্তব্য থেকে বোঝা যায় রাজ্যের মুসলিম নাগরিকদের মধ্যে বর্তমানে কতটা ভীতির সঞ্চার হয়েছে। এর মধ্যে মসজিদের মাইক খুলে নেওয়ার এই বিতর্কিত বিষয়টি গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এ সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা শুনানি হয়। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে অভিযোগ করেন, কোন ধরনের লিখিত নোটিশ ছাড়াই শুধু মৌখিক নির্দেশে পুলিশের সহায়তায় রাজ্যের প্রায় 4000 মসজিদের মাইক খুলে নেওয়া হয়েছে। তিনি বিচারপতি ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চের পুরনো রায়ের প্রসঙ্গ টেনে সব মসজিদে পুনরায় মাইক লাগানোর অনুমতির আবেদন জানান। পাশাপাশি ধর্মীয় আচার পালনের ক্ষেত্রে কেন এমন পক্ষপাত দুষ্ট আচরণ করা হবে সেই প্রশ্ন তোলেন তিনি জানান, শুধু হুগলির চাপদানি থেকে অন্তত 100টি মসজিদের পক্ষ থেকে এমন আবেদন আসতে পারে। অন্যদিকে রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল এজি আদালতে এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে পাল্টা প্রশ্ন তোলেন। তিনি জানান, পুলিশের পক্ষ থেকে মাইক খোলার কোনো নির্দেশ দেওয়া হয়নি এবং কোনো পুলিশ কর্মকর্তা এমন নির্দেশ দিয়েছেন তার কোনো নির্দিষ্ট প্রমাণ বা নাম মামলাকারী দিতে পারেননি। এছাড়া 4000 মাইক খোলার অভিযোগ উঠলেও কোনো ইমাম নিজে এগিয়ে এসে মামলা করেননি বলেও তিনি উল্লেখ করেন। এজি দাবি করেন, অন্তর্বর্তী নির্দেশ না দিয়ে রাজ্যকে নিজেদের অবস্থান স্পষ্ট করার সুযোগ দেওয়া হোক। পরিস্থিতি বিবেচনা করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানতে চান, ঠিক কোন জেলার কোন কোন মসজিদে থেকে মাইক খোলা হয়েছে তার সুনির্দিষ্ট তথ্য আদালতে জমা দিতে হবে। পাশাপাশি আজান দেওয়ার ক্ষেত্রে মাইক ব্যবহারের শব্দবিধি মানা হচ্ছে কিনা সে বিষয়েও তিনি প্রশ্ন তোলেন। আগামী 18 আগস্ট মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তার আগে রাজ্যকে নিজেদের অবস্থান জানানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই তীব্র আইনি ও রাজনৈতিক বিতর্কের আবহে গত সপ্তাহে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি মন্তব্য পরিস্থিতিকে আরো উস্কে দিয়েছে। তিনি জানিয়েছেন, সরকার কোনো নতুন আইন আনছে না, বরং 2020 সালের হাইকোর্টের নির্দেশিকাই কার্যকর করছে। মুখ্যমন্ত্রীর দাবি, ধর্মীয় স্থান বলতে মন্দির ও মসজিদ উভয়ই বোঝায় এবং সেই অনুযায়ী 4200টি মসজিদ ও 1096টি মন্দির থেকে মাইক খোলা হয়েছে। কিন্তু সরকারের এই পরিসংখ্যানে বিন্দুমাত্র আশ্বস্ত হতে পারছে না সংখ্যালঘু সমাজ। তারা জানান, এই পদক্ষেপ আসলে স্বাধীনভাবে ধর্ম পালনে বাধা দেওয়ার একটি সুকৌশলী প্রয়াস মাত্র। সব মিলিয়ে এক দম বন্ধ করা ভয়ের আবহে শনিবার স্বাধীনতা দিবস পালন করতে চলেছেন পশ্চিমবঙ্গের সাধারণ মুসলিম নাগরিকরা। বিদায়ের আগে হঠাৎ কেন নাহিদ আসিফদের প্রতি কৃতজ্ঞতা জানালো ছাত্রদল সম্পাদক নাসির উদ্দিন।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ আরো কয়েকজনকে কৃতজ্ঞতা জানিয়ে পোস্ট দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন তিনি। পোস্টে নাসির লেখেন, জুলাই আগস্টের সেই আন্দোলনে ছাত্র দলের অসংখ্য নেতাকর্মী জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে থেকেছেন। ঢাকার 5 বিশ্ববিদ্যালয়, 5 কলেজ এবং 4 মহানগরের তৎকালীন নেতৃত্ব অসাধারণ ভূমিকা পালন করেছেন। তাদের প্রত্যেকের প্রতি আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা। তাদের অনেকের নাম হয়তো ইতিহাসের পাতায় লেখা হবে না, কিন্তু একটি গণ আন্দোলনের ইতিহাস কখনো শুধু কয়েকজন মানুষের নাম লিখে শেষ হয়ে যায় না। এর পেছনে থাকে হাজারো পরিচয়হীন, নির্ভীক ও দুঃসাহসিক তরুণের ত্যাগ। ছাত্রদল সম্পাদক আরো লেখেন, এই আন্দোলনের সময়ে নাহিদ, আসিফ, হাসনাত, সার্জিস, কাদের, মাহিন, রিফাত, রশিদ ও হান্নান মাসুদের সাথে অসাধারণভাবে কাজ করার সুযোগ হয়েছে। আন্দোলনের সময় তারা ছাত্রদলকে অসম্ভব গুরুত্ব দিয়ে কাজ করেছে। পরবর্তীতে রাজনৈতিক বাস্তবতার কারণে হয়তো ছাত্রদলের অবদান তারা সব সময় সমানভাবে স্বীকার করতে পারেনি, কিন্তু আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। কারণ সংকটের সময়ে যারা একসাথে কাজ করেছে, ইতিহাসের বিচারে সেই সহযোগিতার মূল্য অপরিসীম। গাঁজা খেয়ে বিমান চালাচ্ছিল পাইলট, তীব্র ঝাঁকুনিতে আহত 24 আরোহী। সম্প্রতি ফুকেট থেকে দিল্লির পথে মাঝ আকাশে আচমকা 300 ফুট উচ্চতা হারায় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। তীব্র টার্বুলেন্সের কারণে ফ্লাইটটির অন্তত 24 আরোহী আহত হন। ঘটনার কারণ অনুসন্ধানে বেরিয়ে এসেছে বিস্ময়কর তথ্য। ডোপ টেস্টে ফ্লাইটটির ক্যাপ্টেনের শরীরে মিলেছে মাদকের উপস্থিতি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, 137 জন যাত্রী ও 8 জন ক্রু নিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি গত 4 আগস্ট ফুকেট থেকে দিল্লি এসেছিল। পথে একটি তীব্র টার্বুলেন্সের মুখে পড়ে এবং নিজের গতিপথ থেকে 300 ফুট নিচে নেমে আসে। এতে অন্তত 20 জন যাত্রী ও 4 জন ক্রু আহত হন। আহতদের মধ্যে 2 জন মেরুদণ্ডের নিম্নভাগ ও ঘাড়ে গুরুতর আঘাত পান। দিল্লিতে পৌঁছানোর পর স্বাস্থ্য পরীক্ষায় ক্যাপ্টেনের শরীরে সাইকোঅ্যাক্টিভ বা মনোট্রপিক পদার্থের উপস্থিতি পাওয়া যায়। পরে দ্বিতীয়বার পরীক্ষা করা হলে মঙ্গলবারও ফলাফল পজিটিভ আসে। দ্বিতীয় পরীক্ষার প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, ওই পাইলট গাঁজা সেবন করেছিলেন। কয়েকটি সূত্রের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটি যখন হঠাৎ 300 ফুট নিচে নেমে আসে, তখন ক্যাপ্টেন তার আসনে ছিলেন না এবং ফার্স্ট অফিসার এটি নিয়ন্ত্রণ করছিলেন। আকস্মিক পতনের তীব্রতায় ককপিট সহ ফ্লাইটের ভেতরে থাকা জিনিসপত্র ও যাত্রীরা উপরের দিকে ছিটকে পড়েন। এ সময় যেসব যাত্রী সিট বেল্ট পরা অবস্থায় ছিলেন না, মূলত তারাই গুরুতর আঘাত পান। মঙ্গলবার এক বিবৃতিতে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো এএআইবি ঘটনাটির আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।